আচ্ছা, সবাইকে ফার্স্ট আগে ওয়েলকাম জানাই। আগের দিন স্যার অলরেডি আমাদের গ্র্যাভিটেশনের বেশ কয়েকটা জিনিস অনেকটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছিলেন। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। সো লেটস স্টার্ট। তো কেপলারস ল আমাদের আগে স্যার যখন বলেছিলেন তখন তিনি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়া থেকে বলেছিলেন যে এই গ্র্যাভিটেশন আবিষ্কারের পিছনে কিন্তু যে কয়েকজন বিজ্ঞানীর অবদান ছিল তার মধ্যে কেপলার ছিল কিন্তু বেশ উল্লেখযোগ্য একজন বিজ্ঞানী। তিনি কিন্তু অঙ্ক কষে বার করে দিয়েছিলেন যে সত্যিই কিন্তু সূর্যের চারপাশেই পৃথিবী এবং অন্যান্য গ্রহরা ঘুরছে। তো আজকে আমরা সেই কেপলারের সেই যে ল যেটা তিনি বার করেছিলেন সেই সম্বন্ধে আমরা পড়ব। তো কেপলারের 3টি ল আছে। তো তার মধ্যে প্রথম লটা হচ্ছে ল অফ অরবিট। তো সেটা কি বলছে যে এভরি প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট অ্যান্ড সান ইজ অ্যাট ইটস ওয়ান ফোকাস। অর্থাৎ আমরা জানি যে ইলিপসের তো দুখানা ফোকাস থাকে, তো তার মধ্যে একটি ফোকাসে সান বসে আছে এবং বাকি সমস্ত প্ল্যানেটরা তার চারপাশে রিভলভ করছে, অর্থাৎ ঘুরপাক খাচ্ছে। এটাই বলা হচ্ছে ল অফ অরবিট। আচ্ছা, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সানের এখানে দুখানা পজিশান আছে কাছাকাছি। একটা হচ্ছে পেরিহেলিয়ান পজিশান, একটা হচ্ছে এপিহেলিয়ান পজিশান। পেরিহেলিয়ান বলতে বোঝায় যেটা সানের থেকে ক্লোজেস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে পেরিহেলিয়ান পজিশান, আর এপিহেলিয়ান বলতে সানের থেকে যে ফার্দেস্ট পজিশানটা সেটা হচ্ছে আমাদের এপিহেলিয়ান পজিশান। আচ্ছা, এছাড়া আমরা জানি যে আমার দুখানা অ্যাক্সিস থাকে ইলিপসের, একটা সেমি মেজর অ্যাক্সিস আর একটা সেমি মাইনর অ্যাক্সিস। আচ্ছা, তো সেগুলোর গুরুত্বটাও আমরা একটু বাদে দেখব। তো এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ল অফ এরিয়া। সেটা কি বলছে যে দ্য রেডিয়াস ভেক্টর ড্রন ফ্রম দ্য সান টু এ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়াজ ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম, দ্যাট ইজ দ্য এরিয়াল ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি সান থেকে একটা প্ল্যানেট পর্যন্ত যদি একটা রেডিয়াস ড্র করি, একটা রেডিয়াস ভেক্টর যদি ড্র করি, তাহলে বলছে সেই রেডিয়াস ভেক্টরটা কী করবে, ইকুয়াল পরিমাণ এরিয়া সুইপ আউট করবে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে। অর্থাৎ এর মানেটাই বোঝাচ্ছে যে তার মানে আমাদের এরিয়াল ভেলোসিটি যেটা থাকবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবং এখানে এরিয়াল ভেলোসিটি বলতে কী বোঝাচ্ছে, ডিএ ডিটি, যেখানে এটা হচ্ছে এরিয়াটা, তো ডিএ ডিটি সেটা হচ্ছে ইকুয়াল টু L/2m, যেখানে এলটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এমটা হচ্ছে ওই প্ল্যানেটের মাস, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের ল অফ এরিয়া। তো এই জিনিসটা যে কেন, সেটার প্রুফটা আমরা একটু বাদে দেখব। তো এখানে এই জিনিসটাই বলছে যে এই যে এ থেকে বি পয়েন্টে গেছে, তো তাহলে এই যে এরিয়াটা সুইপ আউট করেছে, মানে এ বি আর ভেতরে যে এই ট্রায়াঙ্গুলার টাইপের যে এরিয়াটা, সেই এরিয়াটা সুইপ আউট করেছে। এবং এখান থেকে যদি দেখা যাচ্ছে আর একটাও পয়েন্ট আছে সিডি, এই দুটো এরিয়াই কিন্তু এখানে, এখানে আচ্ছা এক সেকেন্ড, এখানে এই ফোরটা না, আমরা ফোরটা দেখছি, এক সেকেন্ড। হ্যাঁ, এইখানে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে এই যে এ থেকে বি অবধি গেছে, তো সেখানে যদি মনে করি যে আমরা খুব ইনফাইনিটেসিমাল একটা অ্যাঙ্গেল এখান থেকে গেছে, যেটাকে যদি আমরা বলি ডি থিটা, তো তাহলে এই এ থেকে বি এর যে ডিস্টেন্সটা সেটা মোটামুটি একটা স্ট্রেট লাইন ধরে নিতে পারে। তো অটোমেটিক্যালি তাহলে আমার এই যে
যে এরিয়াটা হবে ট্রায়াঙ্গেলের, তাহলে সেই এস এ বি, সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটা তাহলে আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়। তো সেখানে হাফ ইন্টু এ বি ইন্টু এস এ, যেখানে এস এটা হচ্ছে আমার বেস আর এ বিটা হচ্ছে আমার হাইট। তো আমরা সেভাবে আমরা অ্যাঙ্গেলের এরিয়াটা আমরা পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, যেহেতু রেডিয়াস ভেক্টরটা যদি আর হয়, তাহলে এ বিটা সেটা আমার হবে আর ডি থিটা। ঠিক আছে, তাহলে আর ডি থিটা হলো ইন্টু আর, যেহেতু সেটা হচ্ছে আর, তো তাহলে আমার কী পাচ্ছি, হাফ আর স্কোয়ার ডি থিটা। তাহলে এটাই হচ্ছে আমার ডিএ। তাহলে ডিএর ভ্যালুটা আমরা এভাবে পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তো এটা গেল। তো তাহলে এরপর আমার কী দাঁড়াচ্ছে, তাহলে আমরা যদি ডিএ ডিটি বার করি, তাহলে আমাদের কী হবে, তাহলে হাফ তো কনস্ট্যান্ট চলে যাবে, হাফ আর স্কোয়ার এটা কনস্ট্যান্ট, তাহলে ডি থিটা ডিটি হয়ে যাবে। আর আমরা জানি ডি থিটা ডিটি মানে হচ্ছে আমাদের ওমেগা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। তাহলে হাফ ওমেগা স্কোয়ার আর এটা পাবো। আবার এটাও ঠিক, আমরা যদি জানি যে যদি আমাদের জে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তো আমরা জানি জে ইকুয়াল টু হয় এম আর স্কোয়ার ওমেগা। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পাবো ডিএডিটি ইকুয়াল টু জে বাই টু এম। তাহলে অটোমেটিক্যালি সেটা আমাদের কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, কেন যেখানে যেহেতু আমাদের ওমেগাটা কনস্ট্যান্ট, মাসটাও কনস্ট্যান্ট, রেডিয়াসটাও কনস্ট্যান্ট, সুতরাং জেটা কনস্ট্যান্ট হবে আর এম তো কনস্ট্যান্ট বলেই দিয়েছি, তো অটোমেটিক তাহলে আমাদের ডিএডিটি কিন্তু কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ কেপলার। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস, এটা একটুখানি বেশ একটা ইম্পর্ট্যান্ট একটা কনক্লুশন এখান থেকে বোঝা যায় যে ইকুয়েশন 3 থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু প্ল্যানেটের তাহলে কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য প্ল্যানেট ইজ কনজার্ভড। ঠিক আছে, তাহলে এই জন্যই বলছে যে কেপলার সেকেন্ড ল কিন্তু ইকুইভ্যালেন্ট টু কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে কেপলার সেকেন্ড লটা কিন্তু আমাদের কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু প্রুফ করে দেয় এখান থেকেই। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে অলওয়েজ কনজার্ভ থাকে, সেটা কিন্তু কেপলার সেকেন্ড ল থেকে আমরা পেয়ে যাচ্ছি। আর এইখানেতে আমরা একটা জিনিস বলতে পারি যে তার মানে তখন যেটা বলছিলাম যে ধরা যাক যদি মানে একটা টাইমে যদি এ থেকে একটা প্ল্যানেট মুভ করে বিতে, এবং সেই সেম টাইমে যদি সি থেকে আরেকটা প্ল্যানেট ডিতে মুভ করে, তাহলে কিন্তু এই এস এ বি, আর সেখানে এসটা দেওয়া নেই, মানে ওই সূর্যের যে পজিশনটা আছে সেটাকে যদি আমরা এস ধরে নিই, তাহলে এস এ বি আর মধ্যে যে এরিয়াটা আমরা পাচ্ছি আর এস সি ডির মধ্যে যে এরিয়াটা পাচ্ছি, এই দুটো এরিয়া কিন্তু সমান হবে। অর্থাৎ এই যে রোমান 1 আর রোমান 2 দেওয়া আছে, অর্থাৎ এরিয়া 1 ইকুয়ালস টু কিন্তু এরিয়া 2 হবে। এটাই কিন্তু আমাদের কেপলার সেকেন্ড ল বলছে। কেননা যেহেতু যদি ইকুয়াল টাইমেই যদি একটা প্ল্যানেট এ থেকে বিতে যায়, আর একইভাবে আরেকটা প্ল্যানেট যদি সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে মুভ করে, তাহলে যতটা এরিয়া সুইপ আউট করছে সেটা হচ্ছে এটার ক্ষেত্রে 1 আর ওটার ক্ষেত্রে 2, তাহলে এরিয়া 1 কিন্তু ইকুয়াল টু এরিয়া 2 হবে। ঠিক আছে, সেটাই আমাদের কেপলার ল বলেছে। এবং যেটার মানেটা হচ্ছে যে এরিয়াল ভেলোসিটিটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট হচ্ছে। তো একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের থিওরি, একটা ল হচ্ছে আমাদের ল অফ এরিয়া। নেক্সট আমরা দেখি, সেটা হচ্ছে ল অফ পিরিয়ড। সেটা কি বলছে যে দ্য স্কোয়ার অফ টাইম পিরিয়ড অফ রেভলিউশন অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ সেমি মেজর অ্যাক্সিস অফ ইটস ইলিপ্টিক্যাল অরবিট। এই যে একটু আগে বলছিলাম যে সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিস, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা সেই জিনিসটাই কিন্তু এবার দেখতে যাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যে কি বলছে যে টাইম পিরিয়ড, অর্থাৎ একটা প্ল্যানেট যখন ঘুরপাক খাচ্ছে, তখন এই যে একটা প্ল্যানেট যখন ঘুরপাক খাচ্ছে, তখন তার যে টাইম পিরিয়ডটা হবে, অর্থাৎ সেই টাইম পিরিয়ডের স্কোয়ার, সেটা কিন্তু হবে কি তার আমাদের সেমি মেজর অ্যাক্সিসের তার কিউবের সাথে প্রপোর্শনাল হবে। এটা কিন্তু বলছে, অর্থাৎ যদি আমাদের সেমি মেজর অ্যাক্সিসটা যদি আমাদের এ ধরে নিই, তাহলে টি স্কোয়ার হবে প্রপোর্শনাল টু এ কিউব। এটাই কিন্তু বলছে ল অফ পিরিয়ড। তো সেটা কেন হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা অলরেডি দেখছি এই জিনিসটা, যে আমরা তো জানি যে টাইম পিরিয়ড মানে কি হচ্ছে, তার মানে এখানে
আমরা জানি টাইম পিরিয়ড হচ্ছে কি, যে এরিয়া অফ দ্য ইলিপস বাই এরিয়াল স্পিড, মানে ঠিকই, কারণ আমাদের যেটা হয়, তো এক্ষেত্রে সেটাই হচ্ছে। তাহলে আমাদের এরিয়াটা কত হচ্ছে, এরিয়া আমরা জানি ইলিপসের পাই ইন্টু এ ইন্টু বি, যেখানে এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস এবং বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে পাই এ বি। আর এরিয়াল স্পিড কত সেটা আমরা আগেই দেখেছি, J/2m হচ্ছে এরিয়াল স্পিড, কেননা ডিএডিটি সেটাই তো আমাদের এরিয়াল স্পিড। কেন আমরা জানি টাইম পিরিয়ড মানে হচ্ছে S/V, মানে যেটা হয় এক্ষেত্রে তাহলে এরিয়া অফ দ্য ইলিপস বাই এরিয়াল স্পিড হবে। তো সেই কারণেই আমরা অটোমেটিক্যালি সেটাই আমরা পাচ্ছি। তো এবার আমরা একটুখানি টি স্কোয়ার করলে অটোমেটিক্যালি এটা 2π থাকলে এটা 4π² n² এরকম হয়ে যাবে। তো এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে আমাদের 4π, তারপর m, তারপরেতে এই যে জে বি, এগুলো সবই তো কনস্ট্যান্ট। তো তাহলে সেইগুলোকে আমরা যদি কনস্ট্যান্ট হিসেবে ধরি, দেখতে পাচ্ছি, তো তাহলে কি হবে, আমাদের কিন্তু টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউ তাহলে আমরা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তো এখান থেকে আমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারি যে সত্যি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউবই হয়। হ্যাঁ, তো এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে মানে অঙ্কের জন্য একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে এই টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব মানে T1/T2 হোল স্কোয়ার ইকুয়ালস টু A1/A2 হোল কিউব, এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, কারণ এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট লাগে। আমরা একটু বাদেই দেখতে পাবো, একটা প্রবলেম সলভ করবো তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। ওকে, ফাইন। তো এখানে একটা জিনিস একটুখানি বোঝা যাক যে তার মানে আমরা যখন দেখছি টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, তার মানেটা কি, যে যার টাইম পিরিয়ডটা যত বেশি হবে তো তখন কি হবে, আমাদের কিন্তু সেটা তত দূরে থাকবে, এটাই ব্যাপার। তার মানেও, কারণ যদি টি স্কোয়ার যদি প্রপোর্শনাল টু এ কিউব বলা হচ্ছে, তার মানে যদি টাইম পিরিয়ড বেশি হয় তাহলে এটাও বেশি হবে, এবং টাইম পিরিয়ড যদি কম হয় তাহলে এটাও কম হবে। তার মানে টাইম পিরিয়ড কম হবে কোন প্ল্যানেটগুলো, যারা কিন্তু কাছাকাছি থাকছে সূর্যের, তারা হচ্ছে কিন্তু তাদের টাইম পিরিয়ডটা কম থাকবে। আবার যারা সূর্য থেকে অনেকটা দূরে থাকছে, তবে তাদের কিন্তু আমাদের টাইম পিরিয়ডটা বেশি হবে। এটাই হচ্ছে আমাদের টি স্কোয়ার ইকুয়াল প্রপোর্শনাল টু এ কিউব থেকে বোঝা যায়। তো সেই কারণেই কিন্তু আমরা সত্যি দেখতে পাই যে মার্কারি, যেটা কিনা খুব মানে সব থেকে কাছে আছে সানের, সেটা কিন্তু 88 ডেজ মাত্র রেভলিউশন করে, টাইম পিরিয়ডটা মাত্র 88 ডেজ, এবং সেই জন্য সে সব থেকে কাছে আছে। একইভাবে আবার প্লুটো, যেটা কিনা ডোয়ার্ফ প্ল্যানেট, সেটা কিন্তু একদম ফারদেস্ট, অনেক সব থেকে দূরে আছে। এটা হচ্ছে তার টাইম পিরিয়ডটা হচ্ছে 248 ইয়ার্স, মানে ভাবা যায়, মানে 248 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করছে আমাদের এই ডোয়ার্ফ প্ল্যানেট প্লুটো, ভাবাই যায় না। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ফাইন। নেক্সট আমরা ছোট্ট একটা অঙ্ক দেখে নিই। সেটা কি আছে, যে বলছে দুটো স্যাটেলাইট আছে, একটা S1 আর একটা S2, এটা রিভলভ করছে একটা প্ল্যানেটের চারপাশে, এবং প্লেনার সেন্ট্রিক অরবিট, সার্কুলার অরবিট R1 এবং R2, এবং দুটোরই কিন্তু সেম ডিরেকশান। তো দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড অফ রিভলিউশনটা বলে দিয়েছে, একটা 1 ঘন্টা, একটা 8 ঘন্টা। এবার রেডিয়াস বলে দিয়েছে স্যাটেলাইট 1-এর, সেটা হচ্ছে 10⁴ কিলোমিটার। ঠিক আছে, মানে সেন্টার থেকে, প্ল্যানেটের সেন্টার থেকে ওইটা রেডিয়াসটা তো আমাদের 10⁴ কিলোমিটার। তাহলে আমরা বুঝতেই পারছি এটা কোনটা, তার মানে এটা আর কি এই এটা। আচ্ছা, আর বলছে রিলেটিভ স্পিড তাহলে কত হচ্ছে আমাদের যখন তারা ক্লোজেস্ট আছে। তো এটা খুব ইজিলি আমরা বার করতে পারবো, কারণ আমরা দেখেছি যখন বললাম যেটা, যে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, যে কেপলারস থার্ড ল, যে টি স্কোয়ার বাই আর কিউব, মানে T1 স্কোয়ার বাই R1 কিউব ইকুয়াল টু T2 স্কোয়ার বাই R2 কিউব তাহলে হবে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা T1 T2 তো বলে দিয়েছি, তাহলে আমরা জাস্ট ওটা বসিয়ে যদি দিই, তাহলে
1 স্কোয়ার মানে 1/10⁴ হোল কিউব ইকুয়াল টু 8 স্কোয়ার মানে 64 আর R2 তাহলে এখান থেকে আমাদের R2 বেরিয়ে যাবে। খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা সলিউশন। তো R2 বেরিয়ে গেল আমাদের। এবার কি বলছে, তাহলে আমরা দেখব যে এই ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে একটা রেভলিউশনে, সেটা একটু বের করে নেওয়া যাক। এখন যেহেতু আমাদের সার্কুলার অরবিট বলেছে, তো তার মানে আমরা সার্কামফারেন্সটা তাহলে কত হবে, সার্কামফারেন্সটা তাহলে আমাদের হবে 2πr। তো S1 এর ক্ষেত্রে হবে তাহলে 2πr1 আর S2 এর ক্ষেত্রে হবে 2πr2। ঠিক আছে, এই দুটো জিনিস তাহলে আমরা তাহলে ফর্মুলাতে বসিয়ে দিই 2πr1 এবং 2πr2, তাহলে আমাদের S1 এবং S2 কিন্তু আমাদের বেরিয়ে যাবে, দুখানা আমাদের স্যাটেলাইটের আমাদের রেভলিউশনটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেল। তো তারপর আমাদের কী করতে হবে, এবার আমাদের স্পিড ক্যালকুলেট করতে হবে। আমরা জানি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে V1টা আমরা বার করবো S1/T1 আর V2টা S2/T2। তো অটোমেটিক আমাদের সব ভ্যালুই জানা আছে, বসিয়ে দিলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে। এরপর খুব ইজিলি আমরা তাহলে রিলেটিভ ভেলোসিটিটা বার করতে পারবো, সেটা কি V1 - V2, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে π×10⁴ km/h। আচ্ছা, এবার এখানে একটা জিনিস যে কেন V1 - V2 হলো, V1 + V2 কেন হলো না, তার কারণ এখানে বলে দিয়েছে যে দুটো স্যাটেলাইট যেটা দুটো কিন্তু সেম ডিরেকশানে যাচ্ছে। সেম ডিরেকশানে আমরা জানি যখন সেম ডিরেকশানে যায় তখন রিলেটিভ ভেলোসিটিটা মাইনাস হয়, V1 - V2। তো সেই কারণে কিন্তু এখানে সেটাই হলো এবং তার ফলে এই অ্যান্সারটা আমরা পাচ্ছি। আশা করি সবার কাছে খুব ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। খুবই একটা সিম্পল একটা ব্যাপার। ওকে, ফাইন। নেক্সট এবার আমরা একটু দেখে নিই স্যাটেলাইট মোশন। সেটা কি বলছে, একটা লাইট বডি সেটা যদি একটা হেভিয়ার বডির অ্যারাউন্ডে যদি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের আন্ডারে রিভলভ করে, তাহলে তাকেই কিন্তু আমরা বলে দিচ্ছি স্যাটেলাইট। যেমন আমরা বলতে পারি সান একটা হেভিয়ার বডি, তো সেই সানের চারপাশে যে আর্থ ঘুরছে, তো আর্থ তার একটা স্যাটেলাইট। একইভাবে আর্থ একটা হেভিয়ার বডি কম্পেয়ার টু মুন, তাহলে সানের চারপাশে যখন আর্থের চারপাশে যখন মুন ঘুরছে, তাহলে মুনও একটা স্যাটেলাইট আর্থের। তো এরকম কিন্তু বলা যেতে পারে। এবার আমরা কি করব, এখানে আমরা কিন্তু অরবিটাল ভেলোসিটিটা এবার ক্যালকুলেট করব। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে একটা স্যাটেলাইট আছে যার মাসটা ধরে নেওয়া হচ্ছে m। এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি, পিকচারেতে মাসটা আমরা ধরে নিচ্ছি m, যেটা কিনা অরবিট করছে, এরকম ঘুরপাক খাচ্ছে, এবং রেডিয়াসটা হচ্ছে অরবিটার রেডিয়াসটা হচ্ছে r, এবং v0 স্পিডে কিন্তু ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম যদি একটা ব্যাপার হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা হয় সেটা আমরা জানি mv0² r হবে তাহলে। আচ্ছা, তো সেটা যদি হয়, আবার ওই প্ল্যানেটের সাথে আমাদের স্যাটেলাইটের সাথে যে আমাদের নিউটনের যদি ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা পাবো Gm × m/r², এটাও পাবো। দুটোকে ইকুয়েট যদি করে দিই, তাহলে অটোমেটিক কিন্তু আমরা V0 বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে √Gm/r, যেখানে আরটা কি, আর হচ্ছে রেডিয়াস ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্ল্যানেট টু দ্য স্যাটেলাইট। তো অর্থাৎ RE + H, যেখানে RE হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ প্লাস হাইট, যেটা কিনা আর্থের সারফেস থেকে প্ল্যানেট অবধি, সারফেস থেকে আমাদের ওই স্যাটেলাইট অবধি যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের H। তাহলে RE + H, এটা হচ্ছে আমাদের স্মল আরটা। এবার যে আমরা দেখছি, যদি আমাদের হাইটটা খুব কাছে থাকে, অর্থাৎ যদি আমাদের হাইটটা খুব ছোট হয় আমাদের আর্থের রেডিয়াস থেকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে স্মল r = ক্যাপিটাল RE, অর্থাৎ তাহলে আমাদের কিন্তু তখন আমাদের আরটা কিন্তু তখন শুধুমাত্র আমরা রেডিয়াস অফ আর্থটা বসালেই কিন্তু বলতে পারি। তাহলে আমাদের তখন কি হচ্ছে, V0টা √Gm/RE হয়ে যাচ্ছে। এবার খেয়াল করে দেখুন, এখানে কিন্তু Gm RE সবই কিন্তু কনস্ট্যান্ট। তো আমরা জানি G হচ্ছে 6.67 × 10⁻11,
আর এম হচ্ছে মাস অফ আর্থ 5 × 10⁻22 বোধ এরকম কিছু একটা হয় মোস্ট প্রবাবলি কেজি। আর রেডিয়াস অফ আর্থ 6400 কিলোমিটার। হ্যাঁ, তো এরকম এগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের V0টা আসছে 8 কিলোমিটার/সেকেন্ড, একটা কনস্ট্যান্ট একটা স্পিড আমরা পাচ্ছি। তো এখান থেকে তাহলে কী বোঝা যায়? এখান থেকে এটাই বোঝা যায় যে যদি একটা বডিকে বা যদি একটা অবজেক্টকে আমরা একটা সার্টেন হাইট থেকে যদি আর্থের থেকে আমরা একটা 8 কিলোমিটার/সেকেন্ড ভেলোসিটিতে যদি আমরা প্রজেক্ট করি, তাহলে সেটা কিন্তু একটা আর্থের স্যাটেলাইট হয়ে যাবে। মানে এটাই হচ্ছে আমাদের একটা কনক্লুশন, যে এই স্পেসিফিক ভেলোসিটিতে যদি আমরা প্রজেক্ট করতে পারি আর্থের সারফেস থেকে কোনো একটা অবজেক্টকে, তাহলে কিন্তু সেটা একটা আমাদের আর্থের স্যাটেলাইট হিসেবে গণ্য হবে, আর স্যাটেলাইট হয়ে যাবে সেটা তখন। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে যে এই যে V0 যেটা অরবাইটাল ভেলোসিটি, সেটা কিসের কিছুর উপর ডিপেন্ড করে? মাস অফ দ্য প্ল্যানেটের মাসের উপর ডিপেন্ড করে, রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট অফ স্যাটেলাইট সেটার উপর ডিপেন্ড করে, আর কি জি, হ্যাঁ জি মানে স্মল জি এর উপর ডিপেন্ড করছে, আর ডেনসিটি অফ দ্য প্ল্যানেটের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে যে এগুলোর উপর কিন্তু আমাদের V0টা ডিপেন্ড করে। যেমন আমরা দেখতেই পাচ্ছি যে ক্যাপিটাল GM, তারপর ক্যাপিটাল আমাদের রেডিয়াস অফ আর্থ সেগুলো তো আছে, সুতরাং ওর উপর ডিপেন্ড তো করছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং স্মল জিও আছে, যেহেতু GM অ্যাকচুয়ালি ক্যাপিটাল GM = GR² হয়, তো সেই জন্যই √G এই জিনিসটা হয়েছে, তো সেই জন্য স্মল জির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর ডেনসিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ মাস যখন, তো মাস মানে তো সেটা তো আমরা ডেনসিটিটা আমি বলি, তো মানে V × D, ভলিউম × ডেনসিটি, তো সুতরাং ডেনসিটির উপর ডিপেন্ড তো করবে, সুতরাং সেটা কিন্তু একটু একটা ব্যাপার। ঠিক আছে, নেক্সট এবার কিছু ইম্পর্টেন্ট কনক্লুশন এখান থেকে বেরিয়ে আসে। সেটা হচ্ছে আমরা অলরেডি দেখলাম যে তার মানে একটা স্যাটেলাইট যেটা কি না অরবিটিং নিয়ার আর্থ সারফেস, যেটা আর্থের খুব কাছাকাছি দিয়ে অরবিট করে আর্থকে, তার অরবিটাল ভেলোসিটিটা অলওয়েজ তার মানে হবে 8 কিলোমিটার/সেকেন্ড, এবং টাইম পিরিয়ডটা মোটামুটি হয় 84 মিনিট, এটা ক্যালকুলেট করে বোঝা যায়। আর অ্যাঙ্গুলার স্পিড যেটা হবে মানে ওমেগা, সেটা কিন্তু মোটামুটি ওই 0.00125 রেডিয়ান/সেকেন্ড এরকম একটা হয়। এগুলো সবই ক্যালকুলেট করে বোঝা যায়, কেননা আর এগুলো একটু মনে রাখলে ভালো, কেননা কখনো কোশ্চেনে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একদম একদম MCQ কিন্তু পুরোপুরি ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন করে দেয় যে অরবিটাল ভেলোসিটি কত হয়, তো 8 কিলোমিটার/সেকেন্ড। এবং অ্যাঙ্গুলার স্পিডটা যদি নাও মনে থাকে, অ্যাটলিস্ট টাইম পিরিয়ডটা একটু মনে রাখাটা আমার মনে হয় একটু দরকার, কেননা এটা কয়েকবার কিন্তু মাঝে মাঝে কোয়েশ্চেন এসছে, তো 84 মিনিটটা কিন্তু একটু মনে রাখাটা থাকলে ভালো। আচ্ছা, তো এবার যেটা মেন ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যদি যদি স্যাটেলাইটের স্পিড হয় অ্যারাউন্ড দ্য অরবিট, এবং V0 যদি হয় রিকোয়ার্ড অরবিটাল ভেলোসিটি টু মুভ ইন দ্য অরবিট, কারণ আমরা জানি, আমরা দেখেছি V0টাই হচ্ছে আমাদের, আমরা বলেছি অরবিটাল ভেলোসিটি। এবার আমরা যদি ভেলোসিটিতে কোনো স্যাটেলাইটকে প্রজেক্ট করি, তাহলে কী কন্ডিশন আমরা দেখতে পাই, এখান থেকে কী কনক্লুশন আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে যদি ভেলোসিটিটা আমরা যখন আর্থের সারফেস থেকে কোনো একটা অবজেক্টকে প্রজেক্ট করছি, হ্যাঁ ছুঁড়ে দিচ্ছি, তখন সেইটার ভেলোসিটিটা, সেই ভিটা যদি অরবিটাল ভেলোসিটি অর্থাৎ V0 থেকে কম হয়, তাহলে কিন্তু সেইটা স্যাটেলাইটটা কিন্তু আমাদের প্যারাবোলিক পাথে গিয়ে সেটা কিন্তু আমাদের আর্থেই আবার ফল ব্যাক করবে, আর্থেই আবার ফিরে আসবে। যদি V = V0 হয়, তাহলে অটোমেটিক একটা সার্কুলার পাথে বা সার্কুলার অরবিটে রিভলভ করবে, এবং সেটা সত্যিই তখন সে স্যাটেলাইট হবে। কেন আমরা দেখেছি যে V0 অর্থাৎ 8 কিলোমিটার/সেকেন্ড হলে তবেই সেটা একটা স্যাটেলাইট হিসেবে গণ্য হয়। তাহলে V = V0 যখন হচ্ছে, তখনই কিন্তু তাহলে আমাদের সেটা প্রপারলি একটা স্যাটেলাইট হচ্ছে, এবং যেটা সার্কুলার পাথে আমাদের আর্থের চারপাশে ঘুরপাক খাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি ভিটা এমন হয় যে সেটা V0 থেকে আবার বেশি, কিন্তু আবার VE অর্থাৎ এসকেপ ভেলোসিটি থেকে কম হয়, তাহলে কিন্তু সেই স্যাটেলাইটটা কিন্তু আর্থের চারপাশে ইলিপ্টিক্যাল অরবিটে রিভলভ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো আচ্ছা,
এখানে একটা জিনিস একটু একটা এক্সট্রা ইনফরমেশন বলতে পারা যেতে পারে, সেটা হচ্ছে কি যে এই অরবিটাল ভেলোসিটি যেটা হচ্ছে জুপিটারের, সেটা কিন্তু লেস দ্যান দ্য অরবিটাল ভেলোসিটি অফ আর্থ। আচ্ছা, তো এটা কেন বললো? তার কারণটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সেটা হচ্ছে কি যে জুপিটার যেহেতু সানের থেকে অনেকটা দূরে আছে, তো অটোমেটিক্যালি রেডিয়াসটা অনেকটা বেশি তাহলে আমাদের, তো সেই ক্ষেত্রেই সেই কারণের জন্যই আমাদের জুপিটারের অরবিটাল ভেলোসিটিটা অবশ্যই আর্থের থেকে কম হবে, কারণ আর্থ তার সানের থেকে কাছাকাছি আছে আর জুপিটারটা সানের থেকে দূরে আছে। আমরা দেখেছি যে আমাদের অরবিটাল ভেলোসিটি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ আর, তো সেই কারণেই অটোমেটিক্যালি এটা কিন্তু আমাদের হবেই। এটা আমাদের মানে অবশ্যই এটা খুব প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড একটা কনক্লুশন যে জুপিটারের আমাদের অরবিটাল ভেলোসিটিটা অবশ্যই কিন্তু কম হবে কম্পেয়ার টু আর্থ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা একটু এই যে কনক্লুশনগুলো দেখলাম সেটা একটা ছবি দেখতে পাবো সুন্দর, এই যে যেটা আমরা বললাম একটু আগে, যে যদি ভিটা V0 থেকে বড় হয় এবং এসকেপ ভেলোসিটির থেকে কম হয় তাহলে সেটা ইলিপ্টিক্যাল পাথে ঘুরপাক খাচ্ছে, আর যদি V ইকুয়াল টু V0 হয় তাহলে সেটা সার্কুলার পাথে ঘুরপাক খাচ্ছে, আর যদি V ইকুয়াল টু VE হয় তাহলে সেটা প্যারাবোলিক পাথে ঘুরপাক খাবে, এই প্যারাবোলিক পাথে, আর হাইপারবোলিক পাথ হবে যখন V যদি গ্রেটার দেন VE হয়। ঠিক আছে, তো এটাই ব্যাপার। V equal to VE, projectile does not orbit, it escapes the gravitational field of Earth in a parabolic path। কেন আমরা জানি যে এসকেপ ভেলোসিটিতে যদি কোনো একটা পার্টিকেল কোনো একটা অবজেক্টকে আমরা ছেড়ে দিই তাহলে সে তো আর কখনোই ফিরে আসবে না আর্থে, তাই জন্যেই সে কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড অতিক্রম করে সে কিন্তু বেরিয়ে যায় এবং সে প্যারাবোলিক পাথে বেরিয়ে যায় আর্থ ছেড়ে। এবং যদি এসকেপ ভেলোসিটি থেকেও বেশি ভেলোসিটিতে আমরা কোনো একটা অবজেক্টকে পাঠাই তাহলে সেটা কিন্তু হাইপারবোলিক পাথে পুরোপুরি গ্র্যাভিটেশনাল ফিল্ড ছেড়ে বেরিয়ে যায়। তো এবারে আমরা একটা ছোট্ট রিলেশন দেখতে পাবো, সেটাও মানে ক্যালকুলেট করা যায়, যেটা হচ্ছে VE ইকুয়াল টু √2 × V0। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সময় মানে অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। আচ্ছা, কি বলছে? এ মিসাইল ইজ লঞ্চড উইথ এ ভেলোসিটি লেস দ্যান দ্য এসকেপ ভেলোসিটি। সেটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি যে একটা মিসাইল সেটা তো আর ফিরে আসে, মানে সে তো আর আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড অতিক্রম করে বাইরে চলে যায় না, সেটা আর্থেই ফিরে আসে। তো সেই জন্যে আর্থের মানে মিসাইলের যে ভেলোসিটিটা হয় যেটা আমরা দিই সেটা কিন্তু অবশ্যই এসকেপ ভেলোসিটির থেকে কম হবেই হবে। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে এই ইসরায়েল ইরানের মধ্যে যে একটা বিধ্বংসী টেনশন হচ্ছিল এবং এত মিসাইলসগুলো এপাশ ওপাশ থেকে দেওয়া হচ্ছিল, সো সেই মিসাইল কিন্তু কোনোটাই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড অতিক্রম করে বেরিয়ে যায়নি, সবই কিন্তু আবার ফল ব্যাক করেছে আর্থে। সেটাই স্বাভাবিক। তো সেটা আমরা দেখেছি আমরা সেই জিনিস খবরে আমরা রেগুলার আপডেটস পাচ্ছিলাম। তো যাই হোক, নেক্সট, আচ্ছা, দ্য সাম অফ ইটস কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ নেগেটিভ। সেটা কেন? কারণ এটা আমরা একটু অবধি দেখব যে কোনো একটা বাউন্ডেড সিস্টেমে কিন্তু টোটাল এনার্জিটা অলওয়েজ নেগেটিভ হয়। এবার যেহেতু মিসাইলটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে না আর্থের থেকে, আর্থের মধ্যেই আটকে পড়ে আছে, অর্থাৎ বাউন্ডেড সিস্টেমের মধ্যে পড়ে আছে, তাই জন্যে তার সেই মিসাইলটার টোটাল এনার্জি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কিন্তু নেগেটিভ হবেই হবে। এটাকেই বলছে বাউন্ডেড সিস্টেম। সেটা আমরা একটু বাদেই দেখব। আচ্ছা, এখানে এই জিনিসগুলি একটু মোটামুটি বলা আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমরা একটু দেখে নিতে চলেছি যে আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট কত রকমের হয়। মোটামুটি 2 রকমের হয় আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট। একটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, একটাকে বলা হয় পোলার স্যাটেলাইট। আচ্ছা, তো জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে কী বোঝাচ্ছে? এমন একটা স্যাটেলাইট যেটা কি না আর্থকে ঘুরপাক খাচ্ছে আর্থের চারপাশে ইকুয়েটোরিয়াল প্লেনে।
মানে আর্থের যে ইকুয়েটার, সেই ইকুয়েটারকে কল্পনা করে যদি একটা প্লেন কল্পনা করি, একটা সার্কুলার প্লেন, সেই ইকুয়েটোরিয়াল প্লেনের মধ্যে সে ঘুরপাক খাচ্ছে। আর তো সেইটাকেই বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এবং স্টেশনারি কেন বলা হচ্ছে? স্যাটেলাইট তো ঘুরপাক খাচ্ছে, তাহলে কেন স্টেশনারি, কেন স্থির বলছি? তার কারণটা হচ্ছে এই জিও স্টেশনারি স্যাটেলাইটের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই, যে স্যাটেলাইটগুলো এমনভাবেই ঘুরপাক খায় যেটা কি না আর্থের মানে কি বলে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি তার সাথে কিন্তু সেম থাকে ম্যাগনিটিউড এবং ডিরেকশানেতে। অর্থাৎ তাহলে কী হবে, পৃথিবী থেকে কোনো একটা মানুষ যদি টেলিস্কোপ দিয়ে বা এমনি খালি চোখে যদি দেখতে পায় কোনো একটা জিওস্টেশনারি স্যাটেলাইটকে, তাহলে দেখবো সেটা কনস্ট্যান্টলি স্থির আছে। কারণ আর্থ যখন যেভাবে মুভ করে যাচ্ছে, আর্থের সাথে সাথে ওই স্টেশনারি স্যাটেলাইটটাও একই স্পিডে মুভ করে যাচ্ছে। ওর জন্যে আর্থের রেসপেক্টে ওই স্যাটেলাইটটা অলওয়েজ স্থির থাকছে। তো সেই কারণেই কিন্তু বলা হচ্ছে এটাকে জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আচ্ছা, এবং একে কিন্তু আমাদের পার্কিং স্যাটেলাইটও অনেক সময় বলা হয়। আচ্ছা, তো এবার আমরা একটু দুখানা এক্সাম্পল দেখে নিই। একটা হচ্ছে ইনস্যাট 2B আর ইনস্যাট 2C। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার জিও স্টেশনারি স্যাটেলাইট, যেগুলো মেইনলি কমিউনিকেশন পারপাসে ইউজ করা হয়। এই যে আমাদের বিভিন্ন রকম মোবাইল টেলিকমিউনিকেশান, জিও স্কিঞ্জ বা বিএসএনএল যে সমস্ত মোবাইল টেলিকমিউনিকেশানগুলো আছে, বা এই যে ম্যাপসগুলো আমরা ইউজ করি, মানে বিভিন্ন রকম টেলিকমিউনিকেশান পারপাসে যে জিনিসগুলো মানে ইউজ করা হচ্ছে, সেগুলো কিন্তু তার মানে এই ইনস্যাট 2B 2C এরাই কিন্তু হেল্প করছে। এদের মাধ্যমে কিন্তু আমরা এই কমিউনিকেশানগুলো এস্টাবলিশ করা সম্ভব হচ্ছে। তো আমরা জানি এগুলো কিন্তু আমাদের যে ইসরো যেটা আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারাই কিন্তু এই দুখানা এই স্যাটেলাইটগুলো ছাড়ে। তো সেটাই হচ্ছে ব্যাপার। বেশ ফাইন। নেক্সট আমরা দেখব পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইটটা কি? এটাও কিন্তু আর্থের চারপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু এটা ঘুরপাক খায় পোলের দিক দিয়ে। অর্থাৎ মানে হচ্ছে আমরা যদি মানে নর্থ পোল এবং সাউথ পোল এবং ইকুয়েটার মানে সেন্টার, এইটাকে নিয়ে যদি একটা প্লেন কল্পনা করি, মানে পোলার সার্কুলার প্লেন একটা কল্পনা করি, তাহলে সেই প্লেনের মধ্যে কিন্তু তারা সেই পোলার অরবিটে কিন্তু তারা ঘুরপাক খাচ্ছে পোলার স্যাটেলাইটগুলো। এখানে ফটো দেখে, ছবি দেখে অটোমেটিকলি বোঝা যাচ্ছে জিনিসটা কীরকম। তো এটা হচ্ছে আমাদের পোলার স্যাটেলাইট। ঠিক আছে, তো এদের কাজ কী হয়? এই পোলার স্যাটেলাইটগুলো এরা কিন্তু মেনলি ওই ওয়েদার ফোরকাস্টিং করতে পারে, ওয়েদার ফোরকাস্টিং, তারপরে অ্যাটমসফিয়ারের মানে আপার লেয়ার রিজিয়নগুলো কীরকম আছে সেগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশনস দেয়, এবং এরা কিন্তু ম্যাপিং করে কোথাকার, মানে বিভিন্ন জায়গাগুলো ম্যাপিংগুলো ওরা কিন্তু করে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে PSLV যে স্যাটেলাইটটা, সেটা কিন্তু একটা আমাদের পোলার স্যাটেলাইট। কেননা PSLV নামেতেই বোঝা যায় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তো PSLV স্যাটেলাইট সেটা কিন্তু আমাদের একটা পোলার স্যাটেলাইট, যেটা ইন্ডিয়ার থেকে ছাড়া হয়। ফাইন। আচ্ছা, তো জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে একটা একটু বলে দেওয়া উচিত এখানে, যে এটার কিন্তু টাইম পিরিয়ডটা 24 আওয়ার্সই হয়। কেননা যেহেতু আর্থের 24 আওয়ার্স সময় লাগে এক পাক ঘুরতে, তো যেহেতু ওর সাথে সাথেই ঘুরে জিও স্টেশনারি স্যাটেলাইটটা, সুতরাং ওরও কিন্তু 24 আওয়ার্সের সময় লাগবে। এবং হাইটটা হয় মোটামুটি 36,000 কিলোমিটার, মোটামুটি আর্থের সারফেস থেকে মোটামুটি 36,000 কিলোমিটার থেকে আমাদের দূরে মোটামুটি এটা প্লেস থাকে জিও স্টেশনারি স্যাটেলাইটটা, হুইচ ইজ রাফলি 6 × RE বা 7 RE, মানে যেখানে RE হচ্ছে রেডিয়াস অফ আর্থ। আর এটার V0 মানে অরবিটাল ভেলোসিটি কিন্তু হয় মোটামুটি 3.1 কিলোমিটার/সেকেন্ড। একটু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো ব্যাপার। ফাইন। তো আচ্ছা, এবার স্যাটেলাইটগুলোর এনার্জি কত হবে সেটা একটুখানি বের করা যাক। সেটা হচ্ছে কি, যে স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি আমরা জানি 12 mv² হয়। তো এখানে তাহলে 12 mv02 হবে। এবার সেটা অটোমেটিক্যালি হবে Gmm/2r।
এটা কেন GMM/2R হয়? কারণ আমরা দেখেছি, আমাদের স্যার পড়িয়েছিলেন আগের ক্লাসে, যে আমাদের যে টোটাল যে আমাদের এনার্জি হয়, টোটাল এনার্জি বা আমাদের যখন এনার্জি কনজারভেশন থেকে আমরা দেখতে পাই যে ½ mv², সেটা কিন্তু আর পোটেনশিয়াল এনার্জি যুক্ত করে সেটা 0 হচ্ছে। তো সেখান থেকে আমাদের ½ mv² যেটা, সেটা ওই GMM/2R এর সাথে সমান হয়। এবার সেটা পুট করলে অটোমেটিক সেটা L²/2mR হবে। একইভাবে পোটেনশিয়াল এনার্জি -GMM/R করলে সেটা mv02 আসছে এবং সেটা L²/m² আসছে। তো যদি যোগ করি টোটাল এনার্জি, তাহলে আমাদের সেটা নেগেটিভ আসছে, কিন্তু L² L²/2mR²। এটা ক্যালকুলেট করে বোঝাই যাচ্ছে এখান থেকে। তো অর্থাৎ এখান থেকে কী বুঝতে পারছি কি, যে আমাদের স্যাটেলাইটের এনার্জি কিন্তু নেগেটিভ হচ্ছে। তো কেন কি, ওরাও তো আমাদের আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, ওরাও বাউন্ডেড আছে। তো বাউন্ডেড সিস্টেম আমরা আগেও বললাম যে বাউন্ডেড সিস্টেম যখন কোনো একটা হবে, তখন কিন্তু সেখানে মানে ক্লোজ সিস্টেম বা বাউন্ডেড সিস্টেম, সেখানে কিন্তু অলওয়েজ টোটাল এনার্জিটা নেগেটিভ হবেই হবে। তো আমরা এখানেও দেখতে পেলাম যে টোটাল এনার্জি কিন্তু এখানে নেগেটিভ। আচ্ছা, নেক্সট কি এসেনশিয়াল কন্ডিশন কী থাকে স্যাটেলাইট মোশনের ক্ষেত্রে? সেটা হচ্ছে সেন্টার অফ স্যাটেলাইটস অরবিট শুড কোইনসাইড উইথ সেন্টার অফ দ্য আর্থ। এটা ঠিক কথাই যে আর্থের যে সেন্টার, তার সাথে কিন্তু স্যাটেলাইটের সেন্টারটা, মানে সেন্টার অফ মাসটা অ্যাকচুয়ালি যেন কোইনসাইড করে, মানে এক সরল রেখায় যেন তারা থাকে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্লেন অফ অরবিট অফ স্যাটেলাইট শুড পাস থ্রু সেন্টার অফ দ্য আর্থ। অর্থাৎ এই যে আমরা বললাম যে ইকুয়েটোরিয়াল প্লেন এবং পোলার প্লেন, যে সেই প্লেনগুলোর যেন আমাদের আর্থের সেন্টার দিয়ে পাস করে, এইটা কিন্তু দুটো আমাদের কনক্লুশন সেটা হতে হবে, মিট করতে হবে, তবেই সেটা স্যাটেলাইট হতে পারবে। ফাইন। নেক্সট আমরা দেখে নিই একটুখানি বাইন্ডিং এনার্জি অল্প করে। সেটা কী জিনিস, যে মিনিমাম এনার্জিটা দিলে একটা স্যাটেলাইট আমাদের আর্থের অরবিট ছেড়ে একেবারে ইনফিনিটলি এসকেপ করে যাবে, মহাশূন্যে চলে যাবে, সেটাকেই বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি। আমরা দেখেছি এসকেপ এনার্জি, দেখেছি আমরা এর আগে, আমাদের স্যার পড়িয়েছিলেন। তো সেখানে আমরা দেখেছি যে মিনিমাম এনার্জিটা দিলে একটা কোনো অবজেক্ট, সেটা আমাদের মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করে সে বাইরে মহাশূন্যে বেরিয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের এসকেপ এনার্জি। তো এখানে বাইন্ডিং এনার্জি হচ্ছে যে মিনিমাম এনার্জিটা দিলে সে অরবাইটাল প্লেন থেকে, মানে অরবিট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। এবং সেটা কত হচ্ছে GMM/2R। ঠিক আছে? তো অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে বাইন্ডিং এনার্জি, তাহলে সেটা কিন্তু আমরা একটু আগে দেখেছি যে আমাদের টোটাল এনার্জিটা কিন্তু ঠিক এরকমই একটা ম্যাগনিটিউডের হয়। তো তাহলে BE আমরা বলতে পারি =-TE। তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যদি আমরা পোটেনশিয়াল এনার্জির টার্মে যদি আমরা সেটাকে লিখি, তাহলে সেটা কিন্তু বলতে পারবো যে -PE/2। ঠিক আছে, বাইন্ডিং এনার্জিটা। তো তাহলে এখানে একটা ছোট্ট একটা অঙ্কের মতো ইকুয়েশন করা আছে, যেটা মাঝে মাঝে কাজে লাগে, যেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন চেঞ্জিং দ্য অরবিট অফ স্যাটেলাইট। মানে একটা অরবিট থেকে স্যাটেলাইটকে অন্য অরবিটে নিয়ে যেতে গেলে কতটা ওয়ার্ক ডান করতে হবে, সেইটা কিন্তু ক্যালকুলেট করা যায় এই ফর্মুলার মাধ্যমে। খুব সুন্দর একটা ফর্মুলা, যে -GMM/2R যখন হচ্ছে, তাহলে E2 একটার যদি এনার্জি E1 হয় একটাতে, একটা E2 যদি হয়, তাহলে E2 - E1 করে, তাহলে অটোমেটিক্যালি GMM/2R 1/R1 - 1/R2 হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এবার আমরা যেটা এখান থেকে একটা জিনিস যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে টোটাল এনার্জি যেটা হয়, সেটা হচ্ছে আমরা জানি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, সেটা কিন্তু আমরা নেগেটিভ যদি পাই, তার মানেটা কি দাঁড়ায় আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে তাহলে সেটা একটা বাউন্ডেড সিস্টেম, সেটা একটা বাউন্ড সিস্টেম আছে। কেননা আমরা জানি যে কোনো ক্লোজ সিস্টেমে কিন্তু টোটাল এনার্জিটা অলওয়েজ নেগেটিভ হয়। এবং বাউন্ড সিস্টেমে কিন্তু অবজেক্ট সবসময়তে অ্যাট্রাকটিভ ফোর্সের মাধ্যমে কিন্তু তারা একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে। আর যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স অলওয়েজ, সেই কারণেই কিন্তু এখানে বাউন্ড সিস্টেমই হচ্ছে। তো আমরা দেখেছি পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হয় এবং কাইনেটিক এনার্জি
তাই ম্যাগনিটিউড থেকে পোটেনশিয়াল এনার্জির ম্যাগনিটিউডটা বেশি হয়, তাই আলটিমেটলি যোগ দিলে কিন্তু আমাদের টোটাল এনার্জিটা অলওয়েজ নেগেটিভ থাকে। তো সেই কারণেই আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা হয়তো নেগেটিভ হয়। অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা বাউন্ডেড সিস্টেম বা ক্লোজ সিস্টেম। তো এই যে গ্র্যাভিটেশনাল এনার্জি সেটাও কিন্তু তাহলে মেকানিক্যাল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা ম্যাগনিটিউডটা বেশি হয় কাইনেটিক এনার্জির থেকে, সেই কারণে কিন্তু আমাদের টোটাল এনার্জিটা নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, আমরা আবার দেখেছি ইলেকট্রন যখন অ্যাটমের ক্ষেত্রেও ইলেকট্রনগুলো বাউন্ডেড থাকে, তো সেই কারণেও সেখানেও কিন্তু আমাদের টোটাল এনার্জিটা নেগেটিভ থাকে। তো বাউন্ডেড সিস্টেম মানেই আমাদের টোটাল এনার্জি অলওয়েজ নেগেটিভ থাকবে। নেক্সট একটু দেখে নেওয়া যাক এবার ওয়েটলেসনেস ব্যাপারটা কি। সেটা হচ্ছে কি, কোন কোন ক্ষেত্রে আমাদের ওয়েটলেসনেসটা হয়। ওয়েটলেসনেস মানে হচ্ছে যেখানে আমাদের এফেক্টিভ বডি ওয়েটটা জিরো হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের ওয়েটলেসনেস। কখন হতে পারে, যখন ফ্রি ফল হচ্ছে আন্ডার গ্র্যাভিটি, অর্থাৎ ছাদ থেকে যদি কেউ ঝাঁপিয়ে দেয় তাহলে যেটা হয় ব্যাপারটা সেরকম একটা পজিশান, তাহলে কিন্তু যেটা ওয়েটলেসনেস ফিল হবে। তারপর ইনসাইড এ স্পেস ক্রাফট অর স্যাটেলাইট, সেখানেও কিন্তু ওয়েটলেসনেস ফিল হচ্ছে। অ্যাট দ্য সেন্টার অফ আর্থ, সেখানেও ওয়েটলেসনেস ফিল হচ্ছে। আর মানে বডি ইজ লাইং ইন এ ফ্রিলি ফলিং লিফট, অর্থাৎ লিফটের যদি দড়ি ছিঁড়ে যায়, তার ছিঁড়ে যায়, তখন সেটা যখন নামছে উপর থেকে, সেক্ষেত্রে কিন্তু ওয়েটলেসনেস ফিল হচ্ছে। ফাইন। নেক্সট, তো আমরা জানি একটা বডির ট্রু ওয়েট কত হয়, এমজি জানি আমরা, এমজিএইচ এই সাইডে থাকে যেটা বডিটা। তো তাহলে আমরা বলতে পারি যে জি মানে আবার জিএম বাই আর স্কোয়ার হয়। তো ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কোয়ার বলতে পারি। তো সেখান থেকে আমরা একটা এই জিনিসটা পাচ্ছি আর দিয়ে ভাগ করে, এরকম এমজি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। তো এবার অ্যাপারেন্ট ওয়েট তাহলে এবার কত হয়, অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে এমজিএইচ মাইনাস এম এ। তো এখানে এ হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি এক্ষেত্রে। তো তো এবার আমরা জানি মানে যখন কোনো জিনিস মানে ঘুরপাক খাচ্ছে তার চারপাশে, তখন এই অ্যাক্সেলারেশনটা কী হয়, ভি স্কোয়ার বাই আর হয়, এবং ভিটা অরবিটাল ভেলোসিটি ভি জিরো স্কোয়ার বাই আর। তো সেই অ্যাক্সেলারেশন মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে এখানে এম এ, মানে সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে এম এ, অ্যাক্সেলারেশন হচ্ছে এ। তো তাহলে এ ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার বাই আর করলে সেখান থেকে আমাদের যেটা পাচ্ছি সেটাও আলটিমেটলি কিন্তু এটাও জিএইচের সমান হচ্ছে। তো তাহলে আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা তাহলে কত হচ্ছে, জি এইচ মাইনাস জিএইচ, অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু ওয়েটলেসনেসটা আমরা ফিল করতে পারছি, যেহেতু আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা জিরো হয়ে যাচ্ছে। তো এবার একটা ইম্পর্টেন্ট কনক্লুশন দেওয়া আছে যে আমাদের এই ওয়েটলেসনেসটা কিন্তু ওভারকাম করা যায় কীরকম, বাই ক্রিয়েটিং আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। সেটা করে কিন্তু আমাদের এটা কিন্তু আমরা ওভারকাম করতে পারি। কীরকম, বাই রোটেটিং দ্য স্যাটেলাইট ইন অ্যাডিশন টু ইটস রেভলিউশন, তাহলে কিন্তু আমাদের ওয়েটলেসনেসটা আর ফিল করতে পারবো না। তো এটা কেন, এই যে এইখানে আমরা বললাম যে ইনসাইড এ স্পেসক্রাফট অর স্যাটেলাইট, সেখানে আমরা ওয়েটলেসনেস ফিল করি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আর্থ তো তাহলে এইখানে যে বলছে, তাহলে আর্থ তো একটা স্যাটেলাইট আমাদের সানের। তো তাহলে আমরা আর্থে কেন ওয়েটলেসনেস ফিল করছি না? তার কারণটা হচ্ছে এই যে বলল যে আমাদের এই ওয়েটলেসনেসটা ওভারকাম করা যায় রোটেশন করে, আর্টিফিশিয়াল রোটেশনের মাধ্যমে, ইন অ্যাডিশন টু রেভলিউশন। অর্থাৎ আর্থ তো শুধু স্যাটেলাইট তো নয়, সেটা তো অবশ্যই, কিন্তু আর্থ তো আবার রোটেশনও করছে, ঘুরপাক খাচ্ছে, রেভলিউশনের সাথে সাথে সে ঘুরপাকও খাচ্ছে। সেই কারণেই কিন্তু একটা আমাদের একটা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি হয়ে যাচ্ছে। সেই গ্র্যাভিটি তৈরি হওয়ার জন্যই কিন্তু আমরা কিন্তু ওয়েটলেসনেসটা ফিল করতে পারি না। তো এই হলো ব্যাপার। আচ্ছা, নেক্সট, আমাদের সেন্টার অফ আর্থে কেন আমাদের ওয়েটলেসনেস ফিল হয়, তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের আগের ক্লাসে স্যার পড়িয়েছিলেন
যে আমাদের যখন মানে ওই যে 4-5টা যে কেস হয়, একটা এইচ হাইটে, তারপর ঘূর্ণনের ফলে, তারপর ডেপথে কীরকম ফোর্সটা ভ্যারি করে করে যায়। তো সেক্ষেত্রে যখন ডেপথ পড়িয়েছিলেন স্যার, তখন আমরা দেখেছিলাম যে ডেপথটা যদি একদম সেন্টারে চলে যাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ওটা ফোর্সটা 0 হয়ে যায়। সেই কারণে কিন্তু আমরা ওয়েটলেসনেসটা ফিল করতে পারছি। ওয়েটলেসনেসটা হচ্ছে মানে এটা অন্যভাবে বলা যায় যে যেহেতু মানে আমাদের যখন ডেপথে একটু নিচের ডেপথে চলে যায়, তখন এফেক্টিভলি যতটা ডেপথে আমরা গেছি সেই ডেপথের কে কল্পনা করে যদি আমরা একটা স্ফিয়ার কল্পনা করি, তাহলে সেটা কিন্তু ওভারঅল আর্থের থেকে তাহলে সেটা কম একটা স্ফেরিক্যাল শেল হবে। তাহলে সেটার মাসটা আর্থ থেকে কম হবে, তাহলে তার গ্র্যাভিটেশনটা আরও কম হবে। তো এরকম করতে করতে যত আমরা মাটি খুঁড়ে ডেপথে অনেক গভীরে যাব, তখন এফেক্টিভলি আমাদের প্রত্যেকটা স্ফেরিক্যাল সারফেসের যে মাসগুলো, সেগুলো ক্রমশ কমতে সেন্টারে গিয়ে একদম 0 হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু আমাদের সেন্টারে কিন্তু আমরা ওয়েটলেসনেসটা ফিল করতে পারি। তো এই হলো ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ডিশন অফ তো এবার তো কন্ডিশন অফ ওয়েটলেসনেস অন আর্থ সারফেস সেটা একটু দেখে নেওয়া যাক। তো আর্থ সারফেসে ইফ অ্যাপারেন্ট ওয়েট অফ বডি ইজ 0, দেন অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ এইটা। তো মানে mg প্রাইম হবে mg মাইনাস m ওমেগা স্কোয়ার আর ই কস স্কোয়ার ওমেগা ল্যামডা। আমরা এইটা কিন্তু আগে পেয়েছিলাম। এইটা এক সেকেন্ড, এই যে এখানে আমরা বলেছিলাম আগে যে রোটেশনের জন্য আমরা পড়েছিলাম আগে যে কীরকমভাবে চেঞ্জ হয়। তো আমাদের পি পয়েন্টে আমাদের তাহলে ফোর্সটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর। এবার সেটা যদি হয়, তো তাহলে ল্যামডা যেহেতু ওখানে আছে আমাদের মানে ইয়েটা ল্যাটিচিউডটা, তো তাহলে সেটা যদি হয়, তাহলে এম মানে সেন্টার থেকে রেডিয়াসের দিকে মানে ল্যামডার দিকে যে কোসাইন তাহলে হবে তার কম্পোনেন্টটা এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা সেটা হচ্ছে। তাহলে আর আমাদের অপোজিট দিকে আবার অ্যাট্রাকশনের জন্য mg টানছে, তাহলে নেট যেটা আমাদের ফোর্স হচ্ছে সেটা mg প্রাইম লিখতে যদি পারি, তো সেটা হবে তাহলে mg মাইনাস m আর ওমেগা স্কোয়ার কস ল্যামডা। তার কারণটা কি, বস্তুটা তো পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, সেই পৃথিবীর মধ্যেই স্টাক করে আছে। তো তার মানে mgটা নিশ্চয়ই বেশি কম্পেয়ার টু m ওমেগা স্কোয়ার আর কস গামা কস ল্যামডা। তাই জন্যে mg মাইনাস আমরা এরম লিখলাম। তো সেটাই হচ্ছে আমাদের mg প্রাইম। তো এই ফর্মুলাটাই কিন্তু আমরা বলছিলাম, তো সেটা আমরা দেখেছি আগে। তো আমরা আবার চলে যাই আমাদের ওইখানে। হ্যাঁ, তো এখানে সেটাই ফর্মুলাটা এখানে দেওয়া আছে। তো এবার কি হচ্ছে, যদি ওয়েটলেসনেস যদি হয়, তাহলে আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা 0 হবে, অর্থাৎ mg প্রাইমটা তাহলে 0 হয়ে যাচ্ছে। তো সেটা যদি করি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা ওমেগাটা কত সেটা আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। তো এটাও কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ইম্পর্টেন্ট লাগে। ঠিক আছে, তো তাহলে আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা মোটামুটি ওয়েটলেসনেস ব্যাপারটা বুঝলাম, আমরা বাইন্ডিং এনার্জি দেখলাম, যেখানে দেখলাম যে টোটাল এনার্জিটা আমাদের অলওয়েজ নেগেটিভ হয়। হ্যাঁ, সেটাও দেখলাম। এবং বাইন্ডিং এনার্জিটা দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি বাই 2 হয় মাইনাস, সেটাও দেখলাম। আচ্ছা, তারপরে আমরা স্যাটেলাইটে এনার্জি ক্যালকুলেট করেছি, আমরা সেটাও করেছি। আমরা দুরকম স্যাটেলাইট কী কী হয়, জিও স্টেশনের স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট দেখলাম। এখানে একটা জিনিস বলা যেতে পারে যে এই আমাদের জিও স্টেশনের স্যাটেলাইট বলতে গিয়ে আমরা বলতে পারি, আমরা রিসেন্টলি দেখলাম খবরে, খুব গর্বের বিষয় যে দীর্ঘ 40-41 বছর পর আমাদের শুভাংশু শুক্লা আমাদের কিন্তু আইএসএসে অবতরণ করলেন। এবং ব্যাপার হচ্ছে যে প্রথম আমাদের যিনি ছিলেন আমাদের ইন্ডিয়ান
রাকেশ শর্মা, তারপর এতদিন পর এত বড় একটা গর্বের বিষয় আমরা সবাই দেখলাম, তো সেটাও কিন্তু এই স্যাটেলাইটে কিন্তু, তো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো সেগুলো আমরা দেখেছি আমরা, হ্যাঁ। তো এগুলো আমরা দেখলাম, স্যাটেলাইটের মোশনগুলো দেখলাম আমরা, এবার এখানে অরবিটাল মোশনগুলো দেখলাম আমরা, কেপলারস লটা একটু ভালো করে পড়লাম এখানে। তো এই হলো ব্যাপার। এরপর কিছু এখানে অঙ্ক দেওয়া আছে, আমরা অ্যাকচুয়ালি আমরা ক্লাস ওয়ার্কেও দিয়ে দেবো, হ্যাঁ, বা আপনারা এখানে স্ক্রিনশটও নিতে পারেন, তো সেটা ঠিক আছে। তো আমরা ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক যখন দেবো তখন আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটু সাবমিট করে দেবেন, ঠিক আছে। কোনো রকম কোনো কনফিউশন, যদি কোনো রকম কিছু অসুবিধা হলে ফিল ফ্রি টু আস্ক, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের এই টপিকটা, গ্র্যাভিটেশনটা তাহলে আমাদের শেষ হয়ে গেল। ওকে, ফাইন, থ্যাংক ইউ।